বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, প্রিয় দর্শক, আপনারা জানেন এবং কদিন ধরেই গোটা বাংলা জুড়ে আলোড়ন পড়েছে যে হলদিয়ার একটি কোঅপারেটিভ নির্বাচনে 12টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিএম জয়ী হয়েছে, মানে সিপিএম প্রার্থী জয়ী হয়েছে, প্রগতিশীল প্রার্থীরা জয়ী হয়েছেন। নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ খবর। বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের এখন যা প্রভাব, তাদের যা সাংগঠনিক দক্ষতা বা সাংগঠনিক যে প্রভাব রয়েছে, বিশেষ করে প্রশাসনিক স্তরে তাদের যে দাপট, এই অবস্থায় যদি কোনো একটি সাধারণ স্থানীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিরোধী দল জিতে যায়, সেটা সবচেয়ে বড় একটা সাফল্য বলা যেতে পারে। কারণ মনে রাখবেন, 2011 সালে সিপিএম দল পরাজিত হওয়ার পর থেকে, অর্থাৎ বিধানসভায় হেরে যাওয়ার পর থেকে, তারা কিন্তু ক্রমক্ষয়িষ্ণু দলে পরিণত হয়েছে। তাদের উত্থানের আর কোনো পথ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ইদানিং বিগত 2024 সাল থেকে হঠাৎই দেখা গেল সিপিএম যেন বাংলা জুড়ে একটা আলোড়ন তৈরি করেছে। এই আলোড়নের প্রভাব বিভিন্ন ক্ষেত্রে পড়েছে। কিছুদিন আগে নদিয়াতে পড়েছে, যে নদিয়া হচ্ছে অনুব্রত মণ্ডলের খাস তালুক, নদিয়া বলছি, এই বীরভূম জেলায় পড়েছে, যে বীরভূম হচ্ছে অনুব্রত মণ্ডলের খাস তালুক। সেই অনুব্রত মণ্ডলের খাস তালুক যেমন আছে, তেমনি কাজল শেখ এখন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। স্বাভাবিকভাবেই কাজল শেখ যেখানে রয়েছে, সেই এলাকা থেকে কোঅপারেটিভ নির্বাচনে সিপিএম জিতছে, নিঃসন্দেহে সেটা বড় সাফল্য বলা যেতে পারে। এবং একাধিক জায়গায় তারা জিতে জয়লাভ করেছে। আমরা দেখেছি হুগলিতে জয়লাভ করেছে, এবং ইস্টার্ন রেলের যে রেলওয়ে কর্মচারীদের যে নির্বাচন, সেখানে জয়লাভ করেছে। অর্থাৎ বামেদের যে উত্থানটা ঘটছে, সেটা একটা সংকেত বলা যেতে পারে। আমরা যদি 2006-এর বিধানসভা নির্বাচনের কথা মনে করি, আমরা জানি যে 2006-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একেবারে 30টার বা 35টার মতো আসন পেয়েছিল, এর বেশি পায়নি। তারপর তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছিল এবং 2011-তে 5 বছরের মধ্যেই তারা কিন্তু ক্ষমতায় বসেছিল। এবং আমরা দেখেছি যে 2006-এর পর 2007, 2008 থেকে কার্যত যতগুলো স্থানীয় নির্বাচন হয়েছে, কোথাও স্কুল নির্বাচন, কোথাও কোঅপারেটিভ নির্বাচন, কোথাও কোনো একটা স্থানীয়ভাবে নির্বাচন হচ্ছে, সবকটা নির্বাচনেই তৃণমূল প্রার্থীরা জয়ী হতে শুরু করেছিল। এবং তখন থেকেই সংকেত দেখা দিয়েছিল একটা পরিবর্তনের জোয়ার আসছে, এটা দেখাচ্ছিল। এবং 2009 সালে আমরা দেখেছিলাম যে সারা রাজ্য জুড়েই লোকসভা নির্বাচনে ব্যাপক ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোট। সেই অবস্থায় দাঁড়িয়ে 2011-তে বামেরা হেরে যাওয়ার পর থেকে বামেরা কিন্তু সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি, এবং সব জায়গায় যেন মনে হচ্ছিল যে বাম শূন্য হয়ে গেছে। তারপরে আমরা যদি দেখি 2016-র পর হঠাৎই এ রাজ্যে বিজেপির উত্থানটা ত্বরান্বিত হলো, এবং বামপন্থীদের একটা বড় ভোট বিজেপির দিকে চলে গেছে। আমরা যদি একটু তথ্যমূলক বিষয়গুলো লক্ষ্য করে দেখি, যেমন দিল্লি বিধানসভা নির্বাচনে যদি লক্ষ্য করে দেখি, যে আমরা কংগ্রেসের যত ভোট, তার প্রায় সব ভোটটাই চলে গেছে আম আদমির দিকে। ঠিক সেরকমই সিপিএমের যত ভোট, বেশিরভাগ ভোটটাই চলে গেছে বিজেপির দিকে। তার জন্য বিজেপি ভোটটা হঠাৎ করতেই 38-39% কাছাকাছি পৌঁছে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির
যত কমবে, অর্থাৎ বিজেপির প্রতি সাধারণ মানুষের যত হতাশা তৈরি হবে, সেই হতাশার পর থেকে তারা তখন ঘুরে যাবে বামেদের দিকে। বামেদের সাফল্যের আরেকটা বড় জিনিস হচ্ছে বামেদের তরুণ নেতৃত্ব, তারা এগিয়ে আসছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে ধরুন এই কোঅপারেটিভ নির্বাচন বা স্থানীয় স্কুল নির্বাচন, পরিচালন সমিতির নির্বাচনগুলোতে প্রগতিশীল প্রার্থী অর্থাৎ বামপন্থীরা জয়লাভ করছে ঠিকই, কিন্তু এত করা সত্ত্বেও আমরা দেখলাম কয়েকটা উপনির্বাচনের ফলাফল লক্ষ্য করে দেখলাম উপনির্বাচনে তেমনভাবে বামেরা বা সিপিএম প্রভাব ফেলতে পারছে না। কেন পারছে না? এটা একটা ভাবার বিষয়। উপনির্বাচনে বা নির্বাচনের মানে যে ভোট নির্বাচন, গণতান্ত্রিক যে নির্বাচন, সংসদীয় যে নির্বাচন, সেই নির্বাচনে বামেদের সাফল্য পশ্চিমবাংলায় তেমন দেখা যাচ্ছে না কেন? এইটা নিয়ে চিন্তা করার বিষয় এবং এটা নিয়ে আলোচনার বিষয়ের মধ্যে আমি রাখব। যদিও আমরা ধারাবাহিকভাবেই এখন বামপন্থী 2026-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে পশ্চিমবাংলায় বামেরা কি অবস্থার মধ্যে আছে সেটা আমাদের বাংলার জনরব বিভিন্ন ক্ষেত্রে সমীক্ষা করবে এবং বিভিন্ন জেলা ওয়াইজ সমীক্ষা করবে, বিধানসভা ওয়াইজ সমীক্ষা করে আমরা সামনে আনার চেষ্টা করব বামেদের অবস্থাটা কি। একটা জিনিস পরিষ্কার আপনাদের বলে দিই যে বিজেপি এই বিগত লোকসভা নির্বাচনের পর বা লোকসভা নির্বাচনে বাংলায় ধাক্কা খাওয়ার পর তারপরে যে উপনির্বাচন 10টা বিধানসভা কেন্দ্রে হলো, সে 10টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও যেভাবে বিজেপি ধাক্কা খেল, এর ফলে বিজেপির অস্তিত্ব কিন্তু পশ্চিমবাংলায় বিপন্ন হয়েছে। কারণ পশ্চিমবাংলায় বিজেপি ঘুরে দাঁড়াতে আর পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। যদি শুভেন্দু অধিকারীকে প্রদেশ কংগ্রেস মানে প্রদেশ বিজেপির সভাপতিও করে, অর্থাৎ রাজ্য বিজেপির সভাপতিও করে, সেক্ষেত্রে খুব একটা সাফল্য পাওয়ার জায়গায় নেই। বামেদের এই জায়গাটা ধরার মতো জায়গায় রয়েছে। অর্থাৎ বামেরা যদি এখন থেকে মানুষের কাছে যায়, মানুষকে বোঝাতে সক্ষম হয়, ঠিক যে স্টাইলে আরএসএস বোঝায়, যে স্টাইলে বামেরা আগে বোঝাতেন, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতেন, ঠিক সেই স্টাইলটা যদি ফলো করতে থাকে বামেরা, তাহলে আমার মনে হয় সাফল্য অনেকটাই আসবে। আমরা দেখেছি যখন বামেরা যখন প্রথমের দিকে ক্ষমতায় এসেছেন, অর্থাৎ 80-র দশকে যদি আমরা লক্ষ্য করে দেখি, 80-র দশকে বামেরা যেটা করতেন বিধানসভা নির্বাচনের যে সময় বা লোকসভা নির্বাচনের সময়, ওরা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে মানুষের দরবারে, মানুষের ঘরে ঘরে যেতেন, মানুষকে বা পাড়ার মধ্যে কিছু মানুষকে ডেকে, যারা যারা অভিভাবক যারা, সে সকল মানুষকে ডেকে বামপন্থীরা কি করতে চাইছে, অর্থাৎ বামেদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, কংগ্রেসের উদ্দেশ্যটা কি, এই ব্যাখ্যাগুলো দিতে শুরু করত। তার ফলে কি হচ্ছে, মানুষ তো মানুষ, অর্থাৎ মানুষের সঙ্গে জনসংযোগটা সবচেয়ে বেশি করতে পেরেছিল বামেরা। সেজন্যই বামেরা অতদিন ক্ষমতায় থাকতে পেরেছিল। ইদানিং দেখা যাচ্ছে বামপন্থীরা মানুষের কাছে যাওয়াটা খুব কমিয়ে দিয়েছে। যদিও সাম্প্রতিককালে বামপন্থীরা এই কাজটা আবার শুরু করেছে এবং এই শুরু করেছে বলেই কোঅপারেটিভ নির্বাচনগুলো তাদের জয়লাভ হচ্ছে। কারণ কোঅপারেটিভ নির্বাচনগুলো জয়লাভ করার ক্ষেত্রে যে মেম্বার আছে, অর্থাৎ কোঅপারেটিভ মেম্বাররা তো ভোট দেয়, সদস্যরা তো ভোট দেয়, এই সদস্যদের কাছাকাছি বামেরা পৌঁছাতে পেরেছে বলেই বামেদের সাফল্যটা এসেছে। এখন বামেদের যদি ভোট মুখে সাফল্য পেতে হয়, যদি ভোটে সাফল্য পেতে হয়, তাহলে বামেদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে একবারে বাড়িতে বাড়িতে নিবিড় জনসংযোগ গড়ে তোলা। আগে যেমন বামপন্থীরা বলতেন যে নিবিড় জনসংযোগ গড়ে তুলতে হবে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, অর্থাৎ বুথ ওয়াইজ মানুষের কাছে পৌঁছাতে হবে, বলতে হবে যে আরজি কর ইস্যুটা কেন ব্যর্থ হয়ে গেল, কেন আরজি করের নির্যাতিতার বাবা মা বিচার পেল না। আমরা যদি এটা ভাবি যে আরজি করের নির্যাতিতার বাবা মা বিজেপির দিকে ঝুঁকেছে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন, অতএব আমাদের দায় নেই এটা প্রচার করা, তো বামপন্থীরা যদি এটা মনে করে থাকেন ভুল করবেন। কারণ মানুষের কাছে পৌঁছাতে হবে সত্যটা। মানুষ যদি সত্যটা ধরতে পারে যে কোথায় কার সঙ্গে গটাপ আছে, তাহলে কিন্তু আপনাদের সাফল্য অবশ্যই আসবে। আরেকটা কথা আপনাদের বলি, আমি যে কথাটা প্রায় বলি, বামপন্থী বা সিপিএমের বন্ধুদের একটা অসুবিধা হচ্ছে, এরা এদের প্রচারের বাইরে অন্য কোনো ভিডিও শেয়ার করতে চায় না বা ভিডিও দেখতে চায় না। আমার এই
এই সাবস্ক্রাইবারদের মধ্যে বেশিরভাগই বামপন্থী কর্মী সমর্থক রয়েছে। তাদের আমি দেখেছি যে তারা এটা করে না। কারণ আমাদের মনে রাখতে হবে যে আমি ব্যক্তিগতভাবে কোনো দলের, রাজনৈতিক দলের কর্মীও নয়, নেতাও নন। তাই সুতরাং আমি একজন সাংবাদিক হিসাবে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি। সেই সাংবাদিকতা করার সূত্র ধরে যেটুকু আমি বুঝতে পারি, মানুষের পালস যেটুকু বুঝতে পারি, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। অনেক সময় হয়তো মনে হবে যে আমি মমতার ফেভারে বলছি, কিন্তু তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষের যে জনসংযোগ আছে, সেই জনসংযোগের কথাটা আমি বলার চেষ্টা করেছি। আবার একটা কথা লক্ষ্য করে দেখবেন, যখন আমরা বিজেপির বিরুদ্ধে বলবো, এই যে মহাকুম্ভ মেলা, যে মহাকুম্ভ মেলায় যে বিপর্যয় হয়েছে, এই বিপর্যয় যে বিজেপির ব্যর্থতা, বিজেপি সরকারের ব্যর্থতা, এইটাকে যখন কোনো ভিডিও, কোনো অডিও, কোনো ইউটিউব চ্যানেল যখন বলবে, তখন সেটাকে বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করতে হবে। কারণ মনে রাখবেন, সরকার পরিচালনার ব্যর্থতা, বিজেপি যে সরকার পরিচালনা করতে পারছে না, একটা যারা হিন্দুত্বের প্রতীক বলছে, যারা বলছে আমরা হিন্দু ধর্মের নেতা, মানে রক্ষাকর্তা, তারাই যখন, তাদের আমলেই যখন হিন্দু পুণ্যার্থীরা নিরাপত্তা পাচ্ছে না, অকালে মারা যাচ্ছেন, তাদের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কথাগুলো যখন আমরা বলছি, তখন সেগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা দরকার। এই বার্তাটা যখন মানুষ বুঝতে পারবে যে বিজেপি আসলে কোনো ধর্মেরই নয়, সে হিন্দুরও রক্ষাকর্তা নয়, মানুষেরও রক্ষাকর্তা নয়, সে তার শাসন ক্ষমতায় যাওয়ার জন্য এই ধরনের রাজনীতি করছে, এই বিষয়টি যদি মানুষের মনে ঢোকাতে পারা যায়, তবেই কিন্তু সাফল্য বামেদের আসবে, নচেত নয়। বামেদের এটা মাথায় রাখতে হবে। বামেদের শুধু বামপন্থীদের প্রচার হবে, অন্যদের প্রচার হবে না, অন্যদের প্রচার হলে প্রচার করব না, দেখব না, এই মানসিকতাটা ত্যাগ করুন। শুধু বলবো যে বামেদেরকে এগিয়ে যেতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। কোঅপারেটিভ নির্বাচনের যে সাফল্য, এই সাফল্যকে আম জনতার কাছে পৌঁছে দিয়ে ভোট হাসিল করে নিতে হবে। অর্থাৎ ভোটটা যদি হাসিল করতে পারেন, তাহলে বাংলায় ঘুরে দাঁড়ানো সবচেয়ে সহজ হবে। বাংলায় যদি বামেরা একবার ঘুরে দাঁড়াতে পারে, তাহলে বিজেপি এখানে শেষ হবে। বিজেপি বিরোধিতা করাটা বামপন্থীদের প্রথম এবং প্রধান দায়িত্ব। মমতার চেয়েও বিজেপি বিরোধিতাটা করতে হবে। অর্থাৎ বিজেপি বিরোধী যে ভোটটা, সেটা যাতে মমতার কাছে না যায়, সেটা যাতে বামেদের কাছে আসে, সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। কারণ বামপন্থীদের প্রতি এখনো মানুষের অগাধ বিশ্বাস আছে, যে তারা এটুকু বিশ্বাস করে তাদের মধ্যে ধর্মনিরপেক্ষ এবং তাদের মধ্যে ধর্মীয় কোনো গোঁড়ামি নেই। আপনারা কি বলেন?